বুড়ি দুমসি মেয়ে বসে আছি সেখানে, আমি রান্নাঘরে ডাকতে ডাকতে মরে যাচ্ছি, সেদিকে কোনো খেয়াল নেই কারো। শ্বশুরবাড়ির ভাত এত মিঠা না, এমনি এমনি গলা দিয়ে নামে না ওই ভাত। প্রচণ্ড মেজাজ খারাপ হলো লোবনার। ঝিকে মেরে বউকে শেখানোর প্রবাদটা অজানা থাকায় মায়ের কথার মর্মার্থ বুঝতে পারল না সে। উল্টে আজকের দিনে মাকে তাকে মারাই তেড়ে জবাব দিল। শ্বশুরবাড়ির ভাত যে কত তিতা তা আমি আরও 3 বছর আগে থেকেই জানি। নবনী নিতুর সাথে তুমি যেভাবে ব্যবহার করেছো তা দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমার মতো শাশুড়ি হলে কোনো মেয়ে সংসার করতে পারবে না। তাহিরা বেগম হতভম্ব হয়ে গেলেন মেয়ের কথা শুনে। নিজের পেটের মেয়ে কিনা তার বিরুদ্ধে কথা বলছে। মেয়েও বুঝল না তিনি কথাগুলো মেয়েকে নয় দিশাকে বলেছেন। এই ছিল মেয়ের মনে। তবে কি মেয়েও তাকে খারাপ মা হিসেবে জানে? এক বুক হাহাকার নিয়ে তাহিরা বেগম নীরবে রান্নাঘরের দিকে চলে গেলেন। সেই সাথে আড়াল করলেন তার দুচোখ ভরা অশ্রু। দিশা শুধু শুধু কানে হেডফোন দিয়ে গান শোনার ভং ধরে বসেছিল। মা মেয়ের এই নাটক দেখে দিশার পৈশাচিক মন একটা অন্যরকম সুখ পেল। মোবাইলের দিকে তাকিয়ে মজার কিছু দেখছে এরকম ভান করে হা হা করে হাসতে লাগলো দিশা। তাহিরা বেগম মোটামুটি 20 জন মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। পাত্রপক্ষ বলেছে 12 থেকে 13 জন আসবে এঙ্গেজমেন্ট করতে। মেহমান আসার পর দেখা গেল মেহমান এসেছে 26 জন। তাহিরা বেগমের মাথায় হাত পড়ে গেল। এদিকে শামীম তামিম কেউই নেই বাসায়। দিশা সং সেজে বাপের বাড়ির লোকদের কোলে নিয়ে বসে আছে আর হাহা হিহি করছে। তাহিরা বেগমের প্রেশার হাই হয়ে গেল। চিন্তায় কিভাবে সামলাবেন তিনি এখন। এই প্রথম তাহিরা বেগম নিতুর অভাব বোধ করলেন। মেয়েটা মুখরা ঝগড়াটে বেয়াদব অভদ্র যাই হয়ে থাকুক না কেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই সামলে নিতে পারত। পাত্রপক্ষ দেখতে আসার দিনেও তো সেই সব সামলেছে, আজকে তো সেও নেই। অথই চলে পড়ে হা হতাশ করতে লাগলেন তাহিরা বেগম। খেতে বসে দিশার চাচি আমেনা ভ্রু কুঁচকে বললেন, আজকের খাবারের চেহারা দেখেই তো কেমন লাগছে। গতবারের রান্না সবাই ভালো ছিল, সবই, পোলাও ছাড়া। এবার তো দেখছি সবই কেমন কেমন জানো। তাহিরা বেগমের মুখ শুকিয়ে গেল শুনে। আমতা আমতা করে বললেন, আসলে আপা একা হাতে সব সামলাতে হয় তো, তাই আর কি। খান না আপনারা, খেতে ভালোই হয়েছে। পাত্রের বোন রোস্টে কামড় দিয়ে বলল, কী রে দিশা, এঙ্গেজমেন্টের খাবার না কি হয়? বিয়ের খাবারের চাইতেও ভালো। সবাই বলে বিয়া শাদির ক্ষেত্রে এঙ্গেজমেন্টের খাবার হচ্ছে মেন। এখন তোর শ্বশুরবাড়িতে এঙ্গেজমেন্টের আইটেম যদি এত কম হয় তো বিয়েতে কি করবে কে জানে। আমাদের স্ট্যাটাসের সাথে এসব যায় নাকি? তাহিরা বেগমের মুখ অন্ধকার হয়ে গেল শুনে। কলিজা শুকিয়ে গেল ভয়ে। পাত্রপক্ষের মুখ থেকে এ জাতীয় কথা শোনা যে ভালো লক্ষণ নয় তা তাহিরা বেগমের চাইতে ভালো কে জানে। নবনীকেও তো তিনি এরকম করেই বলতেন। খাবারের শেষের দিকে কেউ কেউ খাসির মাংস পায়নি, কেউ রোস্ট পায়নি, গরুর মাংস হয়নি সবার। মেহমানরা সবাই মুখ বাঁকাতে লাগলো। কেউ কেউ কটাক্ষ করে বললেন, এই কোথায় আত্মীয়তা করেছেন, আজকে এই অবস্থা, বিয়ের পর না জানি কেমন করবে এরা। লজ্জায় অপমানে তাহিরা বেগম টিকতে পারলেন না এক দণ্ড। আর মেহমানদের সামনে রান্নাঘরের সিঙ্কের সামনে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিলেন। তারপর সিঙ্কে মুখ ধুয়ে শাড়ির আঁচলে মুখ মুছে বের হয়ে এলেন সবার সামনে। বুক ভরা ব্যথা চাপা দিয়ে তাহিরা বেগম মেহমানের সাথে কথা বলতে এলেন। পাত্রের নাম মুবিন। হাতে একটা ডায়মন্ডের রিং নিয়ে লোবনার হাতে পরিয়ে দিল মুবিন। লোবনা একটা সোনার রিং পাত্রকে পরিয়ে দিল। তাহিরা বেগমকে শুনিয়ে পাত্রের বোন মালিহা বলল, কিরে দিশা, তোর শ্বশুরবাড়ি কালচার এরকম নাকি? আমাদের সব ভাই বোনের এঙ্গেজমেন্টের রিং ডায়মন্ডের ছিল, তোর মনে নেই? আর দেখ এরা মুবিনকে এটা কি দিল। এটা দিয়ে লোক হাসানোর তো দরকার ছিল না। সমাজে আমাদের একটা সম্মান আছে নাকি? এত আত্মীয় এসেছে, সবাই বাসায় গিয়ে আমাদের নিয়ে সমালোচনা করবে, তুই আগে থেকে বলে রাখলি না কেন? তাহিরা বেগমের অন্তরে তীরের মতো বিঁধল কথাগুলো। কিন্তু আজ তিনি নিরুপায়। স্বামীমও টাকা পয়সা দিচ্ছে না, তামিমও বাসার খোঁজ খবর নেয় না, হামিদুর রহমানও তেমন কোনো টাকা পয়সা রেখে যাননি। এরকম টানাটানিতে তাহিরা বেগম আগে পড়েননি।
অভাব যখন আসে সব দিক দিয়েই আসে। অন্য সময় হলে তিনিও পাত্রের জন্য ডায়মন্ডের রিং নিতেন, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। নীরবে সব অপমান সহ্য করা ছাড়া আর কিছু করার নেই তাহিরা বেগমের। যিনি সৃষ্টির জগতের মালিক, তার ইশারা বোঝা কি এত সহজ? তুচ্ছ মানুষ আমরা, কিভাবে বুঝবো তার ইশারা? বিয়ের তারিখ ঠিক হলো 5 দিন পর। কোরবানির ঈদের 7 দিন আগে বিয়ে। তাহিরা বেগম ভীষণ খুশি হলেন শুনে। একটা তো ভালো খবর পেলেন অন্তত। মেহমান চলে যাবার পর দিশা রুমে ঢুকে গেল। লুবনা তাহিরা বেগমের উপর রেগে আছে সকালে তাকে মারার জন্য। সেও নিজের রুমে গিয়ে দরজা দিল। পুরো বাসায় তাহিরা বেগম একেবারে একা হয়ে গেলেন। নিজেকে তার মনে হলো শূন্য পুরীতে একা বেঁচে থাকা এক মানবী। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, এখানে সেখানে খাবার পড়ে আছে, তরকারির ঝোল পড়ে আছে। এসব এখন একা তার পরিষ্কার করতে হবে। সারাদিন কাজ করার পর শরীর একটু বিশ্রাম চাই। এই মুহূর্তে এসব পরিষ্কার করতে মোটেও ইচ্ছে করছে না তাহিরা বেগমের। নিজের ভাগ্যকে গালি দিলেন নিজেই আজ। এটো প্লেট বাটি টেবিল হাঁড়ি পাতিল সব পরিষ্কার করে তাহেরা বেগম যখন বিছানায় পিঠ লাগালেন, তখন চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই তাহেরা বেগমের চোখ লেগে গেল। সেই চোখ লেগে আসাটা বেশিক্ষণ রইল না। যখন মনে পড়ল ঈদে তো লুবনার শ্বশুর বাড়িতে গরু দিতে হবে, সবার জন্য পোশাক দিতে হবে, সেমাই চিনি এসব কিছু দিতে হবে। মাথা চক্কর দিয়ে উঠল তাহিরা বেগমের। বড় পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা তাহিরা বেগমের মনেই ছিল না সমাজের বানানো এসব নিয়ম নীতি। চাইলেও সেই নিয়ম তিনি এখন ভাঙতে পারবেন না। তাহিরা বেগমের বুকের ভিতর কেমন একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো। কি করবেন তিনি? প্রেগনেন্সি কিট হাতে নিয়ে নিতু বসে আছে থ হয়ে। জীবনের সব স্বপ্ন যখন ভেঙে গেছে, সেই মুহূর্তে একটা নতুন স্বপ্ন ধরা দিল। প্রেগনেন্সি কিটে পজিটিভ এসেছে। মাথার চুল চেপে ধরে নিতু বসে পড়ল। পুরো পৃথিবী তছনছ করে দিতে ইচ্ছে করছে নিতুর এই মুহূর্তে। কিছুদিন আগেও এই পজিটিভ রেজাল্ট নিতুকে যেই সুখের সাগরে ভাসাতো, আজকে সেই রেজাল্ট নিতুকে গভীর জলে নিমজ্জিত করেছে। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো নিতু। আর কত পরীক্ষা দিবে সে? সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নিবে তার থেকে? জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তো পাশ করতে পারেনি। আজীবন একসাথে থাকার জন্যই তো বেছে নিতে পারেনি সঠিক মানুষ। যখন সেই মানুষটাই নেই জীবনে, তখন তার দেওয়া ভালোবাসার চিহ্নকে নিয়ে কিভাবে থাকবে নিতু? ফ্লোরে গড়িয়ে কাঁদতে লাগলো নিতু। নিতুর কান্না শুনে বাবা মা দুজনেই ছুটে এলেন। অন্ধকার রুমে মেয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে। মেয়ের সেই কান্নায় এফোর ওফোর করে দিচ্ছে বাবা মায়ের কলিজা। রেবেকা বেগম মেয়েকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর? এমন করিস কেন মা? তুই এমন করিস না মা। তোর কান্না দেখলে যে আমার আর তোর বাবার বুক ফেটে যায় যন্ত্রণায়। আমরা দুজন মানুষ তোদের দুই বোনের দিকে তাকিয়েই তো বেঁচে আছি। আমাদের মেরে ফেলিস না কে এভাবে তোরা? নিতু মাকে জড়িয়ে ধরে বলল, মাগো, কেন আমার সাথে এরকম হলো? কেন আমি এত যন্ত্রণা পাচ্ছি? আমি তো বিশ্বাস করেছি তাকে, তবে কেন দিন শেষে আমিই ঠকে গেলাম? আমি কষ্ট পাচ্ছি। যে আমাকে ঠকালো মাগো, সে তো সুখে আছে। আমি কিভাবে বাঁচবো গো মা? সিলেট ভ্রমণ নবনীর জীবনের অন্যতম আনন্দময় ভ্রমণ ছিল। জাফলং ভিউ পয়েন্টে গিয়ে নবনীর মন কিছুটা খারাপ হয়ে গেল। মে থেকে জুলাই মাস হচ্ছে জাফলং ভ্রমণের অন্যতম সময়, কিন্তু নবনীরা যখন গিয়েছে তখন অক্টোবর মাস। তাই টিভিতে যেমন চলে টইটুম্বুর নদী দেখে মন পুলকিত হতো, নবনীর এখন এরকম হলো না। মেঘ নবনীর মন খারাপ বুঝতে পেরে বলল, আগামী বছর আমরা আবার আসবো নবনীতা। তখন আমাদের একটা নতুন পরিচয় থাকবে। আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে আসবো। চারিদিকে শুধু পাথর আর পাথর। পাথরের উপর দিয়ে হাঁটতে গিয়ে অসাবধানতার জন্য নবনী পায়ে চোট পেল। তবুও ভ্রমণটা আনন্দময় লেগেছে সবাই মিলে একসাথে থাকায়। নবনীর মনে পড়ে গেল সিঁড়ি বেয়ে ভিউ পয়েন্টে নামার সময় সব কিছুই ঠিক ছিল। অস্থায়ী দোকানগুলো থেকে সবাই ইন্ডিয়ান বাংলাদেশি অনেক কিছু কিনেছে, প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় সব কিছুই। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মেঘলা গো ধরল তাকে শৈবাল কোলে করে নিয়ে আসতে হবে উপরে। সে হেঁটে উঠতে পারবে না। শফিক আহমেদ এবং আসমা বেগম শৈবালকে বললেন, নে নে মেঘলাকে কোলে তুলে নে। আসমা বেগম বললেন,
আহারে, আমার পুতুলের কোমল পা জোড়া ব্যথা করছে বুঝি। খাম্বার মতো দাঁড়িয়ে কি তামাশা দেখছস নাকি? শৈবাল, ওকে কোলে নে। মাসুমা বেগম বিরক্ত হলেন, রেগে গিয়ে বললেন, এখানে তো আহ্লাদীপনা দেখাতে হবে না, পাগল নাকি? এত মানুষ এখানে, আর শৈবাল কিনা মেঘলাকে কোলে নিয়ে হাঁটবে? এই মেয়ের ওজন কি কম নাকি? নিম্নে 70 কেজি হবে। মেঘলা নাকি সুরে বলল, 70 না তো মা, 66 কেজি। শৈবাল কিছুটা লজ্জা পেল, কিন্তু আসমা বেগমের চোখ রাঙানি দেখে বাধ্য হয়ে মেঘলাকে কোলে তুলে নিল। ফাল্গুনী, চৈতি, সাব্বির, শিমলা সহ বাকি সবাই শীষ বাজাতে লাগলো এটা দেখে। মাসুমা বেগম রাগ হয়ে বললেন, নিজের মেয়ের দুঃখ তো বুঝলে, এবার তোমার ছেলেকে বলো নবনীকে কোলে নিতে। এমনি বেচারি পাথরের সাথে লেগে চোট পেয়েছে পায়ে, ওর তো আরো বেশি অসুবিধা হচ্ছে হাঁটতে। মেঘ আগেই বলে উঠল, বান্দা হাজির মা, নবনী লাফ দিয়ে কোলে উঠে পড়ো তো। অনেক দিনের শখ তোমাকে কোলে নিয়ে হাঁটার, এক সুযোগে ইচ্ছে পূরণ করে নেই। নবনী ব্যতিব্যস্ত হয়ে বলল। না না না, তা লাগবে না, আমি হাঁটতে পারছি। মেঘ চোখ মেরে বলল। এরকম সুযোগ হাতছাড়া করতে নেই। শফিক আহমেদ বললেন। অসুবিধা কিসে? নে মেঘ, ওকে কোলে তুলে নে। নবনী প্রায় কেঁদে ফেলবে এরকম করে বলল। না স্যার, আমি হাঁটতে পারছি, প্লিজ এরকম করতে বলবেন না। শফিক আহমেদ বললেন। লজ্জা পেও না মা, আমাকে স্যার বলবে না, খবরদার। বাবা ওলা প্র্যাকটিস করো, আর এই হাদারামকে যত খুশি খাটিয়ে না, আমার কেউ কিছু মনে করবে না। নবনীর ভয়ার্থ মুখ দেখে সবাই হেসে ফেলল। মাসুমা বেগম গৌরবের ভঙ্গিতে বললেন। ভদ্র মেয়ে বলে তোমার মেয়ের মতো বেহায়াপনা করতে চাইনি। ছি ছি, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এই ছেলে মেয়ে দুটো আমার পেট থেকেই হয়েছে কিনা, নাকি হাসপাতালে বাচ্চা অদল বদল হয়ে গেছে। শৈবাল মেঘলাকে কিছু দূর নিয়ে ধপ করে ফেলে দিল নিচে। তারপর হয়রান হয়ে নিচেও বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল। তুই মানুষ না, আজ তো জলহস্তি মেঘলা, দেখে তো মনে হয় ফু দিলে উড়ে যাবি। ওখান থেকে কি পাথর কয়েকটা গায়ে বেঁধে নিয়েছিস নাকি? আমার তো আরেকটু হলেই দম বন্ধ হয়ে যেত। মেঘলা ঠোঁট ফুলিয়ে বলল। বাবা, এই বিয়ে ক্যান্সেল, শৈবাল আমাকে কোল থেকে ফেলে দিয়েছে। শফিক আহমেদ মাথা নেড়ে বললেন। ভেরি ব্যাড শৈবাল। মাসুমা বেগম যথেষ্ট বিরক্ত হলেন স্বামীর এরকম ব্যবহারে। নিজেকে অনেক কষ্টে সামলে নিলেন। এরকম করার জন্য শফিক আহমেদকে একটা উচিত শিক্ষা দিবেন ভেবেও ঠিক করলেন। ওপরে আসতেই দেখলেন শিলপাটা বিক্রি হচ্ছে। একটা শিলপাটা কিনে মাসুমা বেগম শফিক আহমেদকে ধরিয়ে দিয়ে বললেন। গাড়ি পছন্দ নিয়ে যাবে তুমি এটা। শৈবাল যদি তোমার মেয়েকে এতটা পথ কোলে তুলে নিয়ে আসতে পারে, তবে তুমিও পারবে এইটুকু পথ বয়ে নিতে। আমাকে তো আর কোলে নিতে হচ্ছে না, আপাতত এটা কোলে নাও। মুখ চুন করে শফিক আহমেদ স্ত্রীর কথা মেনে নিলেন। হাশেম আলী আর রাবিয়া বেগম এদের কর্মকাণ্ড দেখে হেসেই মরে যাচ্ছে। চৈতালি ভাইকে ডেকে ফিসফিস করে বলল। আফার কপাল ভীষণ ভালো, তাই না ভাইয়া? দেখ না কি মজার একটা পরিবারের বউ হতে যাচ্ছে আপা। দুঃখের পর সুখ আসে, এটা চিরন্তন সত্য। আপা একটা সময় ভীষণ কষ্ট পেয়েছে, এখন এজন্য দেখো আল্লাহ আপার কপালে এখন কত সুখ লিখেছে। সাব্বিরের দুই চোখ জলে ভরে গেল বড় বোনের কথা ভাবতেই। আপা না থাকলে তারা সবাই সেই কবেই ভেসে যেত। আপাই তো শক্ত হাতে তাদের হাল ধরেছে। সাব্বির ভাবছে সে কি কখনো আপার মতো করে পারবে সবার হাল ধরতে? শেষ বয়সে বাবা মাকে আদর যত্ন করে রাখতে পারবে তো? আপার এত কষ্টের মূল্য সে যথাযথভাবে দিতে পারবে তো? সিলেট ফেরার পথে সবাই মিলে তাম্বিল বর্ডার দেখে এলো। হাশেম আলী আর রাবিয়া বেগম যা দেখছেন তাতেই মুগ্ধ হচ্ছেন। বাড়ির চৌহদ্দির ভেতরে বাস করা রাবিয়া বেগম আর গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা হাশেম আলীর কাছে এ যেন এক অন্য দুনিয়া। আল্লাহর দুনিয়ায় দেখার মতো এত কিছু আছে, অথচ তারা জানতই না এসব। রাবেয়া বেগম চাই দেখছেন তাতেই উচ্ছ্বসিত হয়ে হাশেম আলীকে ফিসফিস করে বলছেন। দেখেন দেখেন কি সুন্দর, তাই না? আল্লাহ দুনিয়া এত সুন্দর করে বানাইছে,
আমার কেমন আচানক লাগতাছে সব কিছু দেখা। হাসিম আলীর দুই চোখ আনন্দে ভিজে যাচ্ছে বারবার। জীবনে এত আনন্দ তিনি কখনো পাননি। স্রষ্টার এত সুন্দর সৃষ্টি দেখে হাসিম আলী বারবার ভাবছেন, ও আল্লাহ, না জানি কত সুন্দর। অফিসের লোকদের সাথে একজোট হয়ে আলাদা ঘুরলেও তীক্ষ্ণ দৃষ্টিতে তামিম নবনীকে দেখছিল। কি আশ্চর্য, এখনো বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। নবনী তার নয় এটা তামিমের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে নবনীকে, গাঢ় সবুজ রঙের থ্রি পিস পরনে নবনী, গায়ে সাদা একটা পাতলা চাদর, কানে সবুজ পাথরের ছোট্ট একজোড়া দুল পরা। তামিম মুগ্ধ হয়ে দেখছে, এ যেন সবুজ বনে ফুটে থাকা একটা সাদা গোলাপ। গ্রিক দেবীদের মতো অপূর্ব সুন্দর নবনী, মেরিল দেওয়া ঠোঁটজোড়া ভেজা ভেজা। এক সময় এই অধর যুগলের উপর তামিমের একছত্র আধিপত্য ছিল। কেন তখন একবার ভালো করে দেখেনি তামিম? আজ বহুদিন পর একটা অন্যায় ইচ্ছে মাথার চারা দিচ্ছে। ওই ঠোঁটজোড়ায় একটা গাঢ় চুম্বনের স্বাদ জাগছে। আর পারছে না তামিম, নিজেকে ভীষণ পাগল পাগল লাগছে তার আজ। তামিমের আর চোখের নজর মেঘের চোখ এড়ালো না। তামিমের সামনে থেকে আড়াল করার জন্যই যেন মেঘ বারবার নবনীর পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। নবনী এতে করে ভীষণ বিব্রত হচ্ছে, লজ্জায় পড়ে যাচ্ছে মেঘ বারবার তার আশেপাশে থাকায়। জাফলং ট্যুর নবনীর জীবনের অন্যতম মধুর একটা স্মৃতি। জাফলং ছাড়াও আরও অনেক জায়গায় ঘুরেছে সবাই মিলে। নিজের বাবা মা হবু স্বামী সবাইকে নিয়ে এক আনন্দময় সময় কাটিয়ে নবনীরা বাসায় ফিরেছে গতকাল। এখনও মনের মধ্যে ট্যুরের সেই রেশ রয়ে গেছে। এক অনিন্দ ভালো লাগায় নবনীর মন ভরে আছে। হালকা শীত শীত লাগছে, মাথার উপর ফ্যান ঘুরছে। এরকম এক আরামদায়ক ওয়েদারে নবনী মায়ের হাতে সেলাই করা কাঁথা জড়িয়ে শুয়ে আছে। স্বপ্নে মেঘের সাথে ঘুরে বেড়াচ্ছে এখনও জাফলংয়ে। আজকের সকালটা কেমন অলস অলস লাগছে নবনীর। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। জানালার পর্দা ভেদ করে সকালের কাঁচা সোনা রোদ এসে উকি দিয়েছে রুমে। আরামদায়ক আলস্যে নবনী চোখ বন্ধ করে শুয়ে আছে। রোদের উকিতে বাহিরে কুয়াশা মিলিয়ে যেতে শুরু করেছে। রাস্তা থেকে ভেসে আসছে গাড়ির হর্ন, হকারের ডাক, সবজিওয়ালার ডাক। হঠাৎ করেই নবনীর মনে হলো সে ভীষণ সুখী। কেন এরকম মনে হলো নবনী জানে না। প্রিয় মানুষকে আপন করে পাচ্ছে বলেই কি এরকম মনে হচ্ছে? নবনী বের হলো বাহিরে যাবার জন্য। রাবিয়া বেগমের বানানো কাঁথা সেলাই করার জন্য নবনী একটা পেজ খুলেছিল। পেজে ইদানিং বেশ ভালো রেসপন্স পাচ্ছে নবনী। হাতের কাজের জিনিসপত্র এখনও মানুষ সাদরে গ্রহণ করে। এর গ্রহণযোগ্যতা এখনও আছে দেখে নবনীর ভীষণ ভালো লাগলো। কাঁথার কয়েকটা অর্ডার পেন্ডিং। 7 জন গ্রাহক অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছে। নবনী বের হলো তাই গ্রাহকদের কাস্টমাইজেশন অনুযায়ী কাপড় সুতা কিনতে। নবনীর ভীষণ ইচ্ছে সুই সুতা এবং রং তুলির একটা উদ্যোগ নিয়ে অনেক দূর এগিয়ে যাবার, নিজের আলাদা একটা পরিচয় করার। কেনাকাটা করে নবনী যখন ফিরছিল লিফটম্যানের থেকে জানতে পারল লোবনার বিয়ে ঠিক হয়েছে। শুনে নবনী খুশি হলো। বাসায় ফিরে মা বাবাকে বলল, কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুধু রাবিয়া বেগম একটু বললেন, মেয়েটার ভবিষ্যৎ ভালো হোক, ওর মায়ের মতো শাশুড়ি যেন না জোটে। হাসিম আলী বিরক্ত হয়ে বললেন, এসব কেমন কথা কও? বাদ দাও তো রাবিয়া, এসব ভুলে যাও। নবনী একটু ভেবে বলল, বাবা ওই বাসা থেকে আমাকে যেসব গহনা দেয়া হয়েছে সেই টাকা বাবা আমাকে দিয়েছে। আমি টাকা গহনা সব ফিরিয়ে দিতে চাই ওদের। হাসিম আলীর মুখ উজ্জ্বল হয়ে গেল মেয়ের কথা শুনে। আনন্দিত হয়ে বললেন, এই কথাটা আমার মাথায় অনেকদিন ধরে ঘুরছিল মা, কিন্তু বলি নাই। তবুও ভাবলাম তুই ভালো বুঝবি এইসব ব্যাপারে। ফিরিয়ে দে মা। রাবিয়া বেগম বললেন, কেন দিবে? এগুলো ওর শ্বশুর ওরে দিছে। এসব কি ওই পোলার দেওয়া নাকি? ওরা কি পারবে আমার মেয়ের জীবনে সেই সময়গুলান ফেরত দিতে? আমার মেয়ের জীবনে যে ওরা নষ্ট করছে, এরকম 1000টা গয়না দিয়ে কি তা ফেরত দিতে পারবে? হাসিম আলী নরম স্বরে বললেন, আমার মাইয়ার জীবনের দাম দেওয়ানোর ক্ষমতা কি ওগো আছে? কি ফেলনা না কি যে ওগো এসব তুচ্ছ জিনিসের মায়া করুম না আমরা। ওই কুটনি মহিলার মুখের ওপর সুইরা মারবি সব গিয়া।
নবনী হেসে ফেলল মায়ের কথায়। দরজা খুলে নবনীকে দেখেই তাহিরা বেগম যেন শক খেলেন। নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেললেন তিনি। তামিম দুপুরের খাবার খাচ্ছে বসে। দরজা খোলার শব্দে পিছনে ফিরে তাকিয়ে নবনীকে দেখে চমকে গেল তামিমও। মুহূর্তের জন্য মনে হলো নবনী বুঝে ফিরে এসেছে আবার। নবনী তাহিরা বেগমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে বলল, সেদিন যাওয়ার সময় আমাকে যেসব গহনা বাবা দিয়েছিল তার সব এখানে আছে, আপনি একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। আর এই যে টাকাগুলো, এগুলোও বাবা আমাকে দিয়েছিল আপনাদের অজান্তে, সব ফিরিয়ে দিতে এলাম। লোবানার বিয়ে শুনেছি, আপনাদের তো রীতি আছে এসব মেয়ের বাড়ি থেকে এসব দিতে হয়, না হলে মেয়ের বাবা মাকে ফকির ভাবে সবাই। দোয়া করি লোবনাকে যেন শ্বশুর বাড়িতে কোনো গঞ্জনা সইতে না হয়। সবার আদরে বড় হয়েছে, অল্প আঘাতেই নয়তো ভেঙে পড়বে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে নবনী চলে গেল। তামিমের কাছে কেমন স্বপ্নের মতো লাগলো। গহনাদি পেয়ে তাহিরা বেগমের কিছুটা সাহস বেড়ে গেল। নবনীর বলে যাওয়া কথাগুলো গায়ে লাগালেন না। এসব বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, মহা ধুমধামে মেয়ের বিয়ে দিতে পারবেন, এই ভেবে তাহিরা বেগম ভীষণ খুশি হলেন। পরদিন অফিসে যাবার পর নবনীর ভীষণ লজ্জা লাগতে লাগলো। সবাই এতদিন তাকে যেভাবে দেখতো আজকে সবাই অন্যরকম করে দেখছে। আড়ষ্ট হয়ে নবনী নিচের ডেস্কে এলো। এইটুকু আসতেই নবনীর হার্টবিট বেড়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। নবনীর মনে পড়ল বিয়ের পর কিভাবে সে অফিস করবে, তখন তো লজ্জায় সে মরেই যাবে। দুপুরে ক্যান্টিনে যাবার পর নবনী শুনতে পেল কয়েকজন আড়ালে কানাঘুষা করছে।